ঠিক আছে, চলো। আচ্ছা, আজ আমরা দুটো পাঠ করব। একটা হচ্ছে মনসা মঙ্গল এবং দ্বিতীয় হচ্ছে চণ্ডীমঙ্গল। মনসা মঙ্গলের একটি পাঠ আমাদের পাঠ্য আছে, যেটি হচ্ছে নরখণ্ড, এবং চণ্ডীমঙ্গলের আছে বণিক খণ্ড। এবার ব্যাপারটা হচ্ছে যে মনসা মঙ্গলের ঘটনা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি, যে এর বিষয়বস্তু কি কি ঘটনাকে কেন্দ্র করে এই রচনাটি। কিন্তু যেটা জানি না সেগুলো হচ্ছে এই কবিগুলি সম্পর্কিত তথ্য। যে সমস্ত কবিদের নাম এখানে আছে, বিজয়গুপ্ত বলো বা কেতকা দাস ক্ষেমানন্দ বলো বা অন্য যে কোনো রাইটার যদি থাকে সিলেবাসে, যেমন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পিএসসি তে আছো, তো সেখানে দেখবে অনেক রাইটার সম্পর্কে ডিটেলসে তোমাদের নোটসে ব্যাখ্যা করা আছে। তো যাই হোক, আজ আমরা এই দুটি রাইটার সম্পর্কে জানবো এবং মনসা মঙ্গল নিয়ে জানবো। চলো প্রথমে দেখে নিই মনসা মঙ্গল সম্পর্কিত কিছু ইনফরমেশন। যেমন বলা হচ্ছে যে মনসা মঙ্গলের দেবীকে দেবী মনসা, তাই তো? এবং যাকে আমরা জানি যে শিবের মানস পুত্রী বা শিবের মানস কন্যা হিসেবে যাকে আমরা জানি। কিন্তু যদি আমরা পুরানো দিকের দেখি যে আদি যে বইগুলি, অর্বাচীন সংস্কৃত পুরাণ ছাড়া আগের যে বইগুলি আছে, সেই গ্রন্থগুলিতে কিন্তু আমরা কোনো রকম শিবের কোনো মানস কন্যার উল্লেখ পাই না। ঠিক আছে, প্রাচীন কোনো পুরাণে শিবের কোনো মানস কন্যার উল্লেখ পাওয়া যায় না। কিন্তু অর্বাচীন সংস্কৃত পুরাণ, মানে যেগুলো তুলনামূলক নতুন, ঠিক আছে, সেখানে কিন্তু শিবের মানস কন্যা হিসাবে মনসার উল্লেখ আমরা পাচ্ছি। এবার এক্ষেত্রে একটা কথা বলার যে দেবী মনসার পূজা, দেখবে আমরা মনসা মঙ্গলের ঘটনাটা যদি অনেকেরই জানা, তোমাদের প্রত্যেকেরই প্রায়। তো যাই হোক, মনসা মঙ্গলের ঘটনাটা মনে করো যে আহ দেবী উচ্চ বর্ণের মানুষের কাছ থেকে পূজা পাওয়ার জন্য চাঁদ সদাগরের কাছ থেকে, বা উচ্চ সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য চাঁদ সদাগরের পূজা পেতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি নিম্ন বর্ণের মধ্যে বা নিম্ন বর্গের মধ্যে অলরেডি পূজিত ছিলেন। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন নিম্ন বর্গের রাখাল, তারপর চাষিরা ইত্যাদি নানান জন তাকে পূজা করছে, এবং তৎকালীন সমাজে উচ্চ বর্ণের বলতে মূলত বণিকদের বোঝাতো। তো উচ্চ বর্ণের বা উচ্চ সমাজে দেবী পূজা পাওয়ার জন্য যেমন চাঁদ সদাগরকে বেছে নিয়েছিলেন, তেমনি আমরা এটা ধরে নিতে পারি যে অনার্য দেবী মনসা বা অনার্য সমাজে পূজিত মনসা পরবর্তীতে আর্যেতর সংস্কৃতিতে বা আর্য দেবমণ্ডলে স্থান পাওয়ার জন্য শিবের সঙ্গে একটা যোগসূত্র কল্পনা করা হয়েছে, এবং সেই হিসাবেই তাকে উচ্চতর সমাজে আসন দেওয়া হয়েছে, যে শিবের মানস কন্যা হিসেবে। মানে শিবের সাথে একটা যোগসূত্র জাস্ট তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এই নিয়ে মত পার্থক্য আছে, তো এটা আমরা জেনে রাখবো। এবার দেখো কি বলছে, প্রাচীন হিন্দু ও বৌদ্ধ গ্রন্থে সর্পের দেবীর বর্ণনা কিন্তু আমরা পাচ্ছি। হিন্দু গ্রন্থ শুধু নয়, বৌদ্ধ গ্রন্থ আমরা জানি যে বৌদ্ধ ধর্ম আমাদের ভারত থেকেই, মানে ভারতেই প্রথম প্রচলিত হয়। তো ভারতের যে বৌদ্ধ গ্রন্থগুলি সেই সময় রচিত, সেই সমস্ত গ্রন্থেও কিন্তু আমরা সর্পের দেবীর উল্লেখ পাচ্ছি। বিশেষ করে বিনয় বস্তু এবং সাধনমালা বৌদ্ধ গ্রন্থেও, এই বিখ্যাত দুটি গ্রন্থেও আমরা সর্পের দেবীর স্পষ্ট বর্ণনা পাচ্ছি। এছাড়াও সাধনমালাকে সর্পের দেবীর দুটি নাম দেওয়া হয়েছে, বলা হচ্ছে জাঙ্গুলি বা জাঙ্গুলি তারা। ঠিক আছে, দুটি নাম পাচ্ছি, নামগুলো মনে রাখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। সাধনমালায় দেবীকে জাঙ্গুলি বা জাঙ্গুলি তারা বলা হচ্ছে। সাধনমালা কি ধরনের গ্রন্থ? বৌদ্ধ গ্রন্থ। ঠিক আছে, এবং সাপের রোজাকে, মানে সাপের রোজা বলতে অ্যাকচুয়ালি ওঝা, ঠিক আছে, সাপের রোজাকে জাঙ্গুলিক বলা হতো প্রাচীন যুগে। আর এখানে যেটি বললাম যে শিবের মানসপুত্রী হিসাবে আমরা আগে কোনো কারোর উল্লেখ পাই না, কিন্তু পরবর্তীতে আর্য দেবমণ্ডলে স্থান দেওয়ার জন্য সম্ভবত মনসার সাথে শিবের একটা যোগসূত্র কল্পনা করা হয়েছে। ঠিক আছে, এবারে দেখো মূলত আমরা কাদের পাচ্ছি মনসা মঙ্গলের রচয়িতা হিসাবে, বা মনসা মঙ্গল যে সমস্ত কবিরা রচনা করছেন আমরা কার কার নাম পাচ্ছি। রাঢ় বঙ্গের মধ্যে পাচ্ছি বিপ্রদাস, কেতকা দাস ক্ষেমানন্দ, সীতারাম দাস, রসিক মিশ্র প্রভৃতি কবি।
ঠিক আছে, যার মধ্যে আমাদের পাঠ্য হচ্ছেন কেতকাদাস ক্ষেমানন্দ রাঢ়বঙ্গের মধ্যে। আর পূর্ববঙ্গের যে পদ্মপুরাণ সেখানে নারায়ণ দেব এবং বিজয়গুপ্ত উল্লেখযোগ্য, যার মধ্যে আমাদের পাঠ্য হচ্ছে বিজয়গুপ্ত। এছাড়াও উত্তরবঙ্গ কামরূপ ধারার দুইজন ব্যক্তির নাম পাচ্ছি আমরা, দুইজন কবি, তন্ত্রবিভূতি এবং জগজ্জীবন ঘোষাল। এছাড়াও আরো অনেক কবি মনসামঙ্গল কাব্য রচনা করেছেন এবং তারা কি নামে রচনা করছেন ইত্যাদি তোমাদের যদি প্রয়োজন হয়, যাদের ক্ষেত্রে প্রয়োজন, যেমন পিএসসির ক্ষেত্রে এগুলো প্রয়োজন, সেগুলো তোমাদের নোটসে দেওয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা মূলত পড়বো কেতকাদাস ক্ষেমানন্দ এবং বিজয়গুপ্ত, রাঢ়বঙ্গের একজন এবং পূর্ববঙ্গের আরো একজন। প্রথমে চলে আসি বিজয়গুপ্তের কথায়, কারণ বিজয়গুপ্তের কথা প্রথম পড়বো তার কারণ হচ্ছে, দেখো, কেতকাদাস ক্ষেমানন্দের যে মনসামঙ্গল এবং বিজয়গুপ্তের যে মনসামঙ্গল, সময়কাল অনুযায়ী বিজয়গুপ্তের মনসামঙ্গল অনেক আগে রচিত, কেতকাদাসের অনেক পরে। তাছাড়াও বিজয়গুপ্তের মনসামঙ্গলের সাহিত্য মূল্য অনেক বেশি। কেতকাদাস তার রচনার যে রচনার নৈপুণ্যে বিজয়গুপ্তকে অতিক্রম করতে পারেননি। আবার কেতকাদাসের রচনার ক্ষেত্রে আমরা বেশ কিছু কিছু বর্ণনা পাই যেগুলো বিজয়গুপ্ততে পাই না, বা সেগুলো কেতকাদাসের ক্ষেত্রে বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা পাই আমরা, যেগুলো সেই জায়গাগুলোতে বিজয়গুপ্ত আবার তেমন ভালোভাবে রচনা করতে পারেননি। তো উভয়ের জায়গা থেকে আমরা পড়বো দুজনকেই। প্রথমত চলে আসি বিজয়গুপ্তের প্রথমে মনে রাখবো যে আমরা নরখণ্ড পড়বো, ঠিক আছে, এবং বিজয়গুপ্ত সম্পর্কিত তথ্য। বিজয়গুপ্ত জন্মগ্রহণ করছেন কোথায়? বরিশাল জেলায়, যেটি আধুনিক গৈলা নামে পরিচিত, এখনকার, আগের নাম ছিল ফুল্লশ্রী। তাহলে বরিশাল জেলার ফুল্লশ্রী গ্রামে জন্মগ্রহণ করছেন বিজয়গুপ্ত, যে গ্রামটির এখনকার নাম হচ্ছে গৈলা। এবং তার যে জন্মসন হিসাব করলে মোটামুটি পাওয়া যাচ্ছে যে আন্দাজ করা হচ্ছে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময় উনি জন্মগ্রহণ করছেন। এবং তার যে রচনার মধ্যে বিজয়গুপ্তের যে মনসামঙ্গল, সেই রচনার মধ্যে তিনি যে সন্তারিক উল্লেখ করেছেন তার বিচার করলেও আমরা মোটামুটি এই রকম একটা সাল পাচ্ছি। তো সেই বিচারটা আমরা পরে দেখছি। তার পিতার নাম সনাতন এবং মাতা রুক্মিণী। এবং বলা হয় যে বিজয়গুপ্ত নিজেও কিন্তু দেবী মনসার পূজারী ছিলেন, স্বগ্রামে তিনি মনসার মন্দির এবং মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবার দেখো বিজয়গুপ্তের যে রচিত মনসামঙ্গল, সেই মনসামঙ্গলে শুধুমাত্র বিজয়গুপ্তের নয়, আমরা জানি যে আগেকার এই মঙ্গল কাব্য বা এই টাইম পিরিয়ডে যে সমস্ত রচনা, প্রত্যেকটি রচনার মধ্যে কবিরা তাদের নিজস্ব নাম ভণিতার মধ্যে রেখে যেতেন, তাই না? তো আমরা এই মনসামঙ্গলে শুধুমাত্র বিজয়গুপ্তের নাম ছাড়াও আরো বেশ কয়েকজনের ভণিতা পাচ্ছি। ফলত অনেকে মনে করছেন যে এই সমস্ত যে শ্লোকগুলি যেগুলোতে আমরা অন্য কারোর ভণিতা পাচ্ছি, এগুলো বিজয়গুপ্তের রচিত নয়, বা এগুলো অনেক অর্বাচীন ইত্যাদি নানান রকম পাওয়া যাচ্ছে। কিন্তু অনেকে বলছেন, কিন্তু প্রমাণের অভাবে যে সন্দেহটা যারা করছেন, কোনো প্রমাণ তারা ঠিকঠাক করে দিতে পারছেন না, ফলত এই সন্দেহটা পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে। এবং বিজয়গুপ্তের যে মনসামঙ্গলের পুঁথি, সেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রক্ষিত আছে। এইগুলো কিন্তু মনে রাখবে, বিজয়গুপ্তের মনসামঙ্গলের পুঁথি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছে, এমনকি কেতকাদাস ক্ষেমানন্দের পুঁথিও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছে। এবং আরো একটা উল্লেখযোগ্য বিষয় যে বিজয়গুপ্তের রচনা অনেক আগে হলেও প্রথম মুদ্রিত গ্রন্থ হিসাবে প্রকাশ পাচ্ছে কিন্তু কেতকাদাস ক্ষেমানন্দের গ্রন্থটি, অর্থাৎ রাঢ়বঙ্গের, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই আমাদের এপার বাংলার কবি যিনি, তার রচনাই কিন্তু প্রথম গ্রন্থ হিসাবে মুদ্রিত আকারে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হচ্ছে এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, আর বিজয়গুপ্তের পুঁথি ছাপা হচ্ছে কোথা থেকে? বরিশাল থেকে। বরিশাল থেকে বাংলা 1303 সালে সর্বপ্রথম বিজয়গুপ্তের পদ্মপুরাণ ছাপার অক্ষরে প্রকাশিত হচ্ছে, যে সময় গ্রন্থ সম্পাদক ছিলেন প্যারীমোহন দাশগুপ্ত, সাহায্যকারী ছিলেন রামচরণ শিররত্ন এবং প্রকাশক ছিলেন অক্ষয় কুমার চট্টোপাধ্যায়। এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। নেক্সট দেখো, মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে
পশ্চিমবঙ্গের কেতকাদাস খেমানন্দ এবং পূর্ববঙ্গের বিজয়গুপ্ত এই দুইজনই অধিকতর সমাদর লাভ করেছিলেন। ঠিক আছে, এবং বিজয়গুপ্তের পুঁথির সংখ্যা খুব বেশি নয়, যে পুঁথিগুলি পাওয়া গেছে, কারণ একাধিক কপি তো পাওয়া যায় সেই এক একটি রচনার, যে একটি মাত্র কপি পাওয়া যাচ্ছে এমন নয়, কিন্তু একাধিক রচনা পাওয়া যাচ্ছে। তো বিজয়গুপ্তের যে সমস্ত পুঁথি পাওয়া গেছে সেখান থেকে শকাব্দের যে আমরা উল্লেখ পাই, সেই শকাব্দের উল্লেখও কিন্তু এক নয়। হেয়ালির ভঙ্গিতে যে শকাব্দের উল্লেখ আছে তার মধ্যেও বিভিন্ন রকমের হেয়ালি পাচ্ছি আমরা, যার মধ্যে থেকে সেই হেয়ালিগুলো বিচার করলে আমরা 3 ধরনের সাল পাচ্ছি, একটা 1494 খ্রিস্টাব্দ, একটা 1478, আর একটা হচ্ছে 1484। দেখো আমরা সালগুলো একটু বিচার করি। একটা হচ্ছে ঋতু শশী বেদ শশী হক পরিমিত। ঋতু শশী বেদ শশী পুঁথির যে সময়কাল নির্ণায়ক যে শব্দগুলি তোমরা আগের পুরানো যে নেটের সিলেবাস ছিল সেখানে তোমাদের পড়তে হতো, এখনকার যে নতুন নেটের সিলেবাস সেখানে নেই। তো যাই হোক, এইখানে ঋতু বলতে ষড়ঋতু, তাই তো? দেখো কিভাবে লেখা হচ্ছে, ষড়ঋতু, শশী অর্থাৎ চন্দ্র 1, বেদ 4টি বেদ, এবং শশী বলতে 1, অর্থাৎ 1416 শকাব্দ। তাহলে 1416 শকাব্দ হলে এর সাথে 78 যোগ করলেও পাওয়া যাচ্ছে কি 1494 খ্রিস্টাব্দ। তাহলে এই একটা সাল পাচ্ছি। আরেকটি ভণিতায় কি পাওয়া যাচ্ছে দেখো, বলছে ছায়া শূন্য বেদ শশী পরিমিত শক, সনাতন হোসেন শাহ নৃপতি তিলক। দেখো কোথাও বলা হচ্ছে সনাতন হোসেন শাহ, আবার কোথাও বলা হচ্ছে সুলতান হোসেন শাহ। ঠিক আছে, তো যাই হোক, ছায়া শূন্য বেদ শশী, ছায়া অর্থাৎ শূন্য, শূন্য মানেও শূন্য, বেদ অর্থাৎ 4, আর শশী অর্থাৎ 1, তাহলে 1400। 1400 সাথে 78 যোগ করলে আমরা কত পাবো? 1478 খ্রিস্টাব্দ। নেক্সট হচ্ছে সাতু শূন্য বেদ শশী। সাতু শব্দের অর্থ সম্ভবত 6, সাতু শব্দের অর্থ মানে আমার জানা নেই। তো যাই হোক, সাতু শূন্য বেদ শশী পরিমিত শক, এই অর্থে সাতু অর্থে 6 ধরা হয়েছে, শূন্য অর্থে 0, বেদ অর্থে 4 এবং শশী অর্থে 1, অর্থাৎ 1406, যার সাথে 78 যোগ করলে আমরা পাচ্ছি কত? 1484। তো এই 3টি সাল আমরা পাচ্ছি। এছাড়াও শশীকান্ত সেন আরেকটি সনের উল্লেখ করছেন, তিনি বলছেন যে ঋতু শিখে বেদ শশী পরিমিত শক, এরকম আরেকটি ভণিতা পাওয়া গেছে। তো দেখো এই যে বিভিন্ন ভণিতায় বিভিন্ন ধরনের সন তারিখের উল্লেখ আমরা পাচ্ছি, ফলত দেখা যাচ্ছে যে এর কাল নিয়ে একটা মত পার্থক্য, মানে এক্সাক্ট কোনো কাল নির্ণয় করা সম্ভব হচ্ছে না। মোটামুটি অনুমান করা হচ্ছে যে 15 শতাব্দীর মাঝামাঝি সময়ে উনি ছিলেন, ওনার জন্ম বা উনি জীবিত ছিলেন এরকম মনে করা হচ্ছে। অর্থাৎ ঋতু শিখে বেশ শশী, এটা কি হবে সালটা? ঋতু অর্থাৎ 4, ঠিক আছে, বেদ আর বেদ শশী, বেদ অর্থাৎ 4, সরি ঋতু অর্থাৎ 6, বেদ 4, শশী 1, কিন্তু শিখে শব্দের অর্থ কি সেটা এখনো পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো এই 3টি আমরা পাচ্ছি। তো শশীকান্ত সেন এটা উল্লেখ করছেন, বা শিখে শব্দের মানে হয়তো কোনো কিছু আছে, কিন্তু এই মুহূর্তে মানে আমার জানা নেই। ঠিক আছে, এই শব্দটার। তো যাই হোক, তো এটার কোনো সন তারিখের মানে এটার কি বলবো গ্রাহ্য হয়নি। ঠিক আছে, এই 3টি সনই মূলত গ্রাহ্য হয়েছে, 1416, 1400 এবং 1406। সেই হিসাবে আমরা খ্রিস্টাব্দ পাচ্ছি 1494, 78 এবং 84। তাহলে দেখো মোটামুটি নির্ণয় করা যাচ্ছে যে 15 শতাব্দীর মাঝামাঝি বা শেষার্ধ এই সময় বিজয়গুপ্ত ছিলেন। ঠিক আছে, এবারে চলে আসি ম্যাম আগের স্লাইডটাই, ওই যে বিজয়গুপ্তের হচ্ছে মনসামঙ্গল প্রকাশকালের ওখানে আপনি দেখেন 1300 লেখা আছে, ওটা খ্রিস্টাব্দ কি বঙ্গাব্দ এটা একটু ক্লিয়ার করে নাই। 1303 সালে হচ্ছে বঙ্গাব্দ। হ্যাঁ 303 যে সাল হলে তো খ্রিস্টাব্দ হবে ম্যাম। সাল সমস্ত কিছুর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা প্রকাশিত হচ্ছে, মুদ্রিত হচ্ছে সেই হিসাবে। আচ্ছা, তারপরে চলে আসছি, দেখো আর হুসেন শাহর নাম তো আমরা এখানে পাচ্ছি, সুলতান হোসেন শাহ। সুলতান হোসেন শাহের যে সময় সিংহাসন লাভ করেন, সুলতান হোসেন শাহ সিংহাসন লাভ করছেন 1493।
ঠিক আছে, তাহলে আর আমরা যে সাল তারিখ পাচ্ছি, দেখো এই যে সাল তারিখ পাচ্ছি এর মধ্যে সব থেকে লাস্ট যে সালটা পাচ্ছি সেটা হচ্ছে এই 1494, তাই না? দেখো 1484 অনেক আগে, 78 অনেক আগে, এবং তারপর আসছে 94। আর হোসেন শাহ সিংহাসন লাভ করছেন হচ্ছে 93-তে। তাহলে যে সময় কবি রচনা করছেন মনসামঙ্গল কাব্য, সেই সময় যদি হোসেন শাহ সিংহাসনে আরোহণ করে থাকেন বা সিংহাসনে অবস্থিত থাকেন, দেখো সুলতান হোসেন শাহ নৃপতি তিলক, মানে সেই সময় উনি সুলতান রাজা ছিলেন সেই সময়। তাহলে আমরা মোটামুটি এই সনটির প্রতি, অর্থাৎ 1494 এই যে সালটা, এই সালটাই কিন্তু অধিকতর গ্রাহ্য হচ্ছে। বোঝা গেল কি? 1493-এ হোসেন শাহ সিংহাসন লাভ করছেন, তাহলে ওনার রচনাতেই আমরা পাচ্ছি হোসেন শাহ সেই সময় রাজা ছিলেন। তাহলে অবশ্যই 1494-এর আগে নয়, তিনটি সাল আমরা পাচ্ছি, সব থেকে লাস্ট সাল হচ্ছে 94, তার আগে 84 পাচ্ছি, 78 পাচ্ছি। তাহলে এই দুটো সালের সময় তো হোসেন শাহ নৃপতি ছিলেনই না, তাই না? কারণ আমরা ইতিহাস ঘাটলে এই তথ্যই পাচ্ছি। তো তুলনামূলকভাবে 1494 সাল বা এই যে শ্লোকটি, এই শ্লোকটি কিন্তু অধিকতর গ্রাহ্য মনসামঙ্গলের ক্ষেত্রে। ঋতু শশী বেদ শশী পরিমিত, সব পরিমিত। ঠিক আছে, ঋতু শশী বেদ শশী সব পরিমিত, এই যে শ্লোকটি, এটি কিন্তু অধিকতর গ্রাহ্য। ঠিক আছে, চলো তারপর চলে আসি। আচ্ছা, বিজয়গুপ্তের যে মনসামঙ্গল, সেই মনসামঙ্গল অবশ্যই তার সাহিত্যিক মূল্য আছে, তার রচনার মাধুর্য আছে অবশ্যই, কিন্তু প্রশংসাসূচক বাক্য বা প্রশংসা, বিশেষ যে কোনো প্রশংসা পাবেন এমনও নয়। কারণ কিছু কিছু ক্ষেত্রে উনি, দেখো কোনো জিনিসের যেমন ভালো দিক থাকে তেমন খারাপ দিকও বেশ কিছু থাকে। বিজয়গুপ্তের মনসামঙ্গল যেমন তার আমরা বেশ কিছু ভালো দিক পাই, তেমন বেশ কিছু জায়গা পাই যেগুলো সাহিত্যিক মূল্য বিচার করলে এই রচনাটি কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়। যেমন মনসার যে ঈর্ষা কুটিল বিষাক্ত চরিত্র, সেই চরিত্রটি মোটামুটি মন্দ হয়নি, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু শিব চরিত্র, যিনি পৌরাণিক বা পুরাণের আদি দেবতা হিসেবে যাকে আমরা জানি, তাকে বেশ কিছুটা হাস্যকর ভাঁড় হিসাবে আমরা দেখতে পাই, মানে একটা ভাঁড়ামি টাইপের ব্যাপার আমরা দেখতে পাই, যেটা একদমই মঙ্গল কাব্যের মানে এই যে রচনার যে স্টাইলের সাথে ঠিক যায় না। ঠিক আছে, তো ধূলিধূসর একটা ব্যাপারকে স্মরণ করিয়ে দেয়, মানে ঠিক ভালো লাগে না এই বিষয়টি। নেক্সট আসছে চাঁদ সওদাগরের চরিত্র। চাঁদ সওদাগরের চরিত্রের মধ্যে একটা প্রচন্ড পৌরুষের একটা ব্যাপার দেখানো হয়েছে, পাশাপাশি বেশ কিছু স্থূলতাও আমরা দেখতে পাই। আবার বেহুলার চরিত্র অঙ্কনে তিনি সমস্ত রকমের পবিত্রতা ঢেলে দিয়েছেন, মানে পবিত্রতার একদম যা কিছু ছিল ওনার জানা সমস্ত কিছুই উনি বেহুলার চরিত্রে অর্পণ করেছেন। তো দোষে গুণে মানুষ হয়, কিন্তু দেখা যাচ্ছে যে বেহুলার চরিত্রে তেমন কোনো দোষ উনি দেখাননি, একেবারে পবিত্রতা সমস্ত কিছু ঢেলে দিয়েছেন, ফলত এখানেও একটা ত্রুটির ব্যাপার চলে আসে। এবং সম্পূর্ণ রচনা পড়লে দেখা যায় যে বিজয়গুপ্তকে বৈদ্য কবি বলা হয়, এটা মনে রাখবে। তো তার রচনাতে একটা স্থূল রঙ্গরসের ব্যাপার দেখতে পাই, যে রঙ্গরস আছে কিন্তু সেটা অনেকটা স্থূল, মানে খুব একটা যে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন এমন নয়। তো বিজয়গুপ্তকে কি বলা হয়? বৈদ্য কবি? বৈদ্য কবি, হ্যাঁ। আচ্ছা, এবং দেখো এই যে স্থূল রঙ্গরসের জন্য বিজয়গুপ্তের মনসামঙ্গল যে সাহিত্যিক মূল্য তা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, এর মহিমা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা পাই বিজয়গুপ্তের ক্ষেত্রে। এবারে চলে আসি কেতকাদাস ক্ষেমানন্দ। আচ্ছা, আমি একটু দ্রুত বলছি কারণ এখানে অলরেডি বৃষ্টি এসছে, জানি না হঠাৎ করে যদি ঝড় ওঠে তখন ক্লাস কতটা কি কমপ্লিট করা যাবে। চলো একটু দ্রুত পড়ি, হ্যাঁ। এবারে চলে আসি কেতকাদাস ক্ষেমানন্দ। ইনি প্রথমেই বলেছি পশ্চিম বাংলার কবি বা রাঢ় বাংলার কবি। বর্ধমান জেলার কাদরা গ্রামে এনার জন্মগ্রহণ। এবং আমরা জানি যে এই মনসামঙ্গল বা এই ধরনের রচনার ক্ষেত্রে দেখা যায় যে দেবী আদেশ করেছেন, তো সেই হিসাবে রচনা করা হচ্ছে। তো কেতকাদাস ক্ষেমানন্দের রচনাও তার ব্যতিক্রম নয়। উনি বলছেন মুচিনী রূপিণী মনসা, অর্থাৎ
দেবী মনসা মুচিনির রূপ ধরে এসে কবিকে আদেশ দেন এই রচনার জন্য, এবং কেতকা দাসের রচনা সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে বা সর্বপ্রথম মঙ্গল কাব্য হিসেবে মুদ্রিত হয় কেতকা দাসের মনসা মঙ্গল শ্রীরামপুর মিশন থেকে। ঠিক আছে, এবং এই মুদ্রণের পূর্বেও এই শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পূর্ববঙ্গেও এই কবি কেতকা দাস ক্ষেমানন্দের রচিত যে মনসা মঙ্গল তা বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, এবং পূর্ববঙ্গের মানুষেরা ক্ষমানন্দী নামে জানতো। ক্ষেমানন্দের এই ক্ষেমানন্দের যে কাব্য সেটি ক্ষমানন্দী নামে পরিচিত ছিল ওই অঞ্চলে, পূর্ববঙ্গে। ঠিক আছে, এবারে দেখো পরবর্তীতে দেখা যায় যে শ্রীরামপুর মিশন ছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হচ্ছে, এবং তার কাব্য 1844 খ্রিস্টাব্দে প্রথম মুদ্রিত হয়। প্রথম মনে করা হয় যে কবির নাম ক্ষেমানন্দ আর কেতকা দাস হলো উপাধি। কেতকা দাস অর্থাৎ বলা হয় যে মনসার কেয়া পাতায় জন্ম, সেই হিসাবে কেতকা, আর এই কেতকার সেবক হিসাবে কেতকা দাস, তাই কেতকা দাস ক্ষেমানন্দ। ঠিক আছে, নাম হচ্ছে ক্ষেমানন্দ এবং কেতকা দাস উপাধি। এবারে দেখো যে কবি কঙ্কন শুধুমাত্র কেতকা দাস ক্ষেমানন্দ তার রচনাতে কিছুটা চণ্ডীমঙ্গলের অন্যতম কবি কঙ্কন মুকুন্দরামের অনুকরণ করেছিলেন। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল অনেক আগের রচনা, তো সেই রচনার কিছুটা ছাপ আমরা কেতকা দাসের মনসা মঙ্গলে দেখতে পাই। যেমন তার মতো করে কবি কঙ্কন ঠিক যেমন ভাবে বর্ণনা করেছেন তেমন ভাবে বেশ কিছু কিছু বর্ণনা, যেমন দেখো যে কবিরা কায়স্থ বারাখা নামে এক ফৌজদারের অধীনে তার পিতা শঙ্কর চাকরি করতেন। এই যে ঘটনাগুলো বলার যে স্টাইল সেটি একেবারেই মুকুন্দ রামের মতো। ঠিক আছে, কি কি ঘটনা আমরা জানি, ইনফরমেশন গুলোও জানবো এবং কোন স্টাইলের সাথে মিলছে কবি কঙ্কনের সাথে সেগুলোও আমরা জানবো। ঠিক আছে, কবিরা কায়স্থ বারাখা নামে এক ফৌজদারের অধীনে তার পিতার নাম শঙ্কর, তিনি চাকরি করতেন, এবং পরবর্তীতে দেখা যায় যে এখানে কোনো সমস্যার কারণে এই বারাখা দক্ষিণ রাঢ়ের অন্তর্গত সেলিমাবাদ সরকারের শাসনকর্তা ছিলেন, এবং তিনি নিহত হন 1640 সালে। তারপর গিয়ে তার বাবা অর্থাৎ কেতকা দাস ক্ষেমানন্দের বাবা তার সন্তান সন্ততি প্রত্যেককে নিয়ে এটা ছেড়ে চলে যাচ্ছেন, এবং গিয়ে চলে যাচ্ছেন কোথায়, বর্ধমানের পানাগড় রেল স্টেশনের অনতি দূরে দামোদর তীরে। সেখানে এখনো বারাখার কবর আছে, এবং সেই অঞ্চল ছেড়ে তিনি চলে যাচ্ছেন কোথায়, ভারমল্ল নামে এক জমিদারের আশ্রয়, ভারমল্লের কাছে চলে যাচ্ছেন। এবং এই ভারমল্লের কাছে যখন ছিলেন তখন মোটামুটি আন্দাজ করা হয় যে ভারমল্ল যখন জীবিত ছিলেন সেই সময় কবি ছিলেন যুবক, অর্থাৎ 1675 থেকে 60 খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে। ঠিক আছে, সুতরাং আন্দাজ করা হয় সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কবি এই কাব্য রচনা করেন। আর দেখো আমরা বিজয়গুপ্তের মনসা মঙ্গল পেয়েছিলাম প্রায় পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়, আর এটা পাচ্ছি সপ্তদশ শতাব্দীর সময়। ঠিক আছে, এবং তিনি ভারমল্লের কাছে, তার পিতা যেমন ভারমল্লের কাছে আশ্রয় গ্রহণ করেছিলেন এই বর্ণনাও আমরা পাচ্ছি এখানে। এবারে দেখো কেতকা দাস ক্ষেমানন্দের রচনার মধ্যে আমরা কি কি গুরুত্বপূর্ণ পাঠ পাচ্ছি। প্রথমত যদি কাহিনী গ্রন্থন দেখি বা কাহিনীর মধ্যে বৈচিত্র্য দেখি তা কিন্তু খুব একটা নেই, যে মনসা মঙ্গলের রচনার ঘটনা যেমন ঠিক তেমনই আছে, কোনো কিছুর মধ্যে যে উনি নতুন কিছু চিত্তাকর্ষক ব্যাপার করতে পেরেছেন এমন কোনো কিছু নয়। একটি ঘটনা শুধুমাত্র উষাহরণ পালা, সেই পালাটি তুলনামূলকভাবে অন্যগুলোর থেকে বেটার। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় কেতকা দাস ক্ষেমানন্দের রচনাতে সেটি হলো ভৌগোলিক তথ্যের বর্ণনা। যেমন দেখো বেহুলা, আমরা জানি যে বেহুলা তার স্বামীর মৃতদেহ নিয়ে কলার ভেলায় করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তাই না? তো এই যে যাত্রাপথের যে বর্ণনা, বেহুলা যে জায়গার উপর দিয়ে যাচ্ছেন, সেই যাত্রাপথটা মূলত আমাদের পশ্চিমবঙ্গেরই যাত্রা, পশ্চিমবঙ্গ অঞ্চলের মধ্যে দিয়ে। ফলত পূর্ববঙ্গের কবিরা যতটা ভালোভাবে এই যাত্রাপথের বর্ণনা করতে পেরেছেন তার তুলনায় অনেক অনেক ভালোভাবে কেতকা দাস ক্ষেমানন্দ এই যাত্রাপথের বর্ণনা করেছেন। ঠিক আছে,
তাহলে কেতকাদাস ক্ষেমানন্দের রচনার সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভৌগোলিক তথ্যের নিপুণ বর্ণনা এবং পথঘাট, নদ নদী ইত্যাদি নানান কিছুর ঘটনা উনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়াও দেখো যে মুকুন্দরামের নকল করে প্রায় চণ্ডীমঙ্গলের কবি মুকুন্দরামের নকল করে তিনি নৌকাডুবির প্রাক্কালে বাঙালি মাঝিদের বিলাপ এটা দেখিয়েছেন, যে বাঙালি মাঝিরা কিরকম ভাবে বিলাপ করছেন নৌকাডুবির আগে। এই সমস্ত ঘটনাগুলি আমরা জানতে পারি। আর কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের মনসা মঙ্গল ও মনসার উপাসনার বৈশিষ্ট্য জানতে হলে ক্ষেমানন্দের এই কাব্যে সাহায্য নিতে হবে। পশ্চিমবঙ্গে মানে আমাদের এই অঞ্চলে মনসার উপাসনার যে বৈশিষ্ট্য বা বিষয় জানতে গেলে আমাদের কেতকাদাস ক্ষেমানন্দ অবশ্যই পড়া প্রয়োজন বা পড়তে হবে। ঠিক আছে, এই পর্যন্ত গেল কেতকাদাস ক্ষেমানন্দের বর্ণনা। এবারে চলে আসি আমরা মনসা মঙ্গল কাব্যের ঘটনাটা কি। আচ্ছা, ঘটনাটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাই না? ঘটনাটা কি বলার প্রয়োজন আছে? বলো দেখি, বলতে হবে কি? কারোর জানা নেই এমন? শর্টে বলে দেন। ঠিক আছে, চলো একেবারে শর্টে বলছি। দেখা যাচ্ছে যে মনসা মঙ্গল কাব্যে দেবী মনসা উচ্চ বর্ণের মানুষের কাছ থেকে পূজা পাওয়ার জন্য কি করছেন, উনি নিম্নবর্গের মানুষের মধ্যে পূজিতা ছিলেন, কিন্তু ওনার স্বাদ জাগলো উচ্চ বর্ণের মানুষের কাছ থেকে পূজা পাবেন। এবং তৎকালীন সমাজে উচ্চ বর্ণ বলতে মূলত বণিকদের বোঝানো হতো। তো বণিকদের প্রধান আসছে চাঁদ সদাগর, তো উনি চাইলেন চাঁদ সদাগরের কাছ থেকে পূজা নিতে। এবং এই বণিক সম্প্রদায় মূলত পূজা করত শিবের। ঠিক আছে, আমরা চণ্ডীমঙ্গল কাব্যের ক্ষেত্রেও দেখবো যে ধনপতি শিব পূজা করত। তো এরা শৈব ছিল। তো শৈব চাঁদ সদাগর একেবারেই চাইলেন না কোনো এই অনার্য সম্প্রদায়ভুক্ত বা এই নিম্ন সম্প্রদায়ভুক্ত কোনো দেবীর পূজা করতে। তো ফলত মনসা ক্রুদ্ধ হলেন এবং ক্রুদ্ধ হওয়ার পর উনি নানান রকম ভাবে চাঁদ সদাগরের ক্ষতি করতে লাগলেন। দেখা গেল যে তার নৌকার বাণিজ্য তরী সমস্ত ডুবে যাচ্ছে, তার সন্তানদেরকে মেরে ফেলছে ইত্যাদি নানান রকম, তার সর্বস্ব হারিয়ে যাচ্ছে একে একে মনসার ক্রোধে। এবং তারপরে গিয়েও চাঁদ সদাগর কিন্তু মনসার পূজা করতে রাজি হচ্ছে না। শেষে গিয়ে দেখা যাচ্ছে তার অবশেষে একদম শেষে গিয়ে তার আরো একটি পুত্রের জন্ম হচ্ছে যার নাম লক্ষিন্দর, এবং এই লক্ষিন্দরের সাথে বিবাহ হচ্ছে বেহুলার। এবং এই সর্বশেষ সন্তানটিকে বাঁচানোর জন্য চাঁদ সদাগর কি করছে, সাঁতালি পর্বতে এই লক্ষিন্দরের জন্য লক্ষিন্দর এবং বেহুলার বাসর ঘর নির্মাণ করছে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে মনসা কোনো একটা ছিদ্রের মাধ্যমে কালনাগিনীকে সেখানে পাঠিয়ে সেই কালনাগিনীর দ্বারা দংশন হচ্ছে কে, লক্ষিন্দর, এবং লক্ষিন্দর মারা যাচ্ছে। এবং এই যে বেহুলার সতীত্বের পরিচয় এবার আমরা পাবো, যে এই বেহুলারকে সতীত্বের চরম মানে পবিত্রতার চরম নিদর্শন হিসেবে দেখানো হয়েছে। এই বেহুলা স্বামীর মৃতদেহ কলার ভেলায় তুলে এই সম্পূর্ণ যাত্রাপথ স্বর্গ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথ সম্পন্ন করেন এবং এই যাত্রাপথে বিভিন্ন বিপদের সম্মুখীন হন। তো এই সমস্ত বিপদ কাটিয়ে তিনি দেবতাদের সন্তুষ্ট করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনেন এবং প্রতিশ্রুতিবদ্ধ হন এই নিয়ে যে চাঁদ সদাগর মনসার পূজা করবে। তো বেহুলা ফিরে আসে, বেহুলা ফিরে এসে রাজি করানোর চেষ্টা করে চাঁদ সদাগরকে, এবং চাঁদ সদাগর রাজি হয় এবং ডান হাত নয় বরং বাঁ হাত দিয়ে মনসার পূজা করেন এবং মনসার তাতেই সন্তুষ্ট হতে হয়। এই হচ্ছে টোটাল ঘটনা। এবং আসলে দেবী মনসা যে দুইজনকে মানে লক্ষিন্দরকে দংশন করেছিল, এই লক্ষিন্দর এবং বেহুলা হচ্ছে স্বর্গের কোনো এক মানে নৃত্যকলায় পারদর্শী কোনো অপ্সরা অপ্সরী, উষা এবং অনিরুদ্ধ। ঠিক আছে, এবং এই পূজা টুজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে তারা আবার স্বর্গে ফিরে যায়। এই ঘটনা মানে যেমন করে আমরা বিভিন্ন মঙ্গল কাব্যের ঘটনাতে দেখতে পাই যে কোনো এক দেবী কারোর এক শাপে অভিশাপের বশে মর্তে আসছেন এবং কারোর না কারোর পূজা প্রচলন করছেন। তো এখানেও তার ব্যতিক্রম নয়, উষা অনিরুদ্ধ আসছে
এবং দেবী মনসার পূজা প্রচলন করছে। এই হচ্ছে মনসামঙ্গলের ঘটনা। এবং এই ঘটনার মধ্যে কেউ কেউ বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে তার নৈপুণ্য দেখিয়েছেন, যে সমস্ত রচয়িতারা আছেন। কেউ যাত্রাপথের নৈপুণ্য দেখিয়েছেন, কেউ ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন রকম নৈপুণ্য দেখিয়েছেন। তো এইগুলো আমরা দেখছি। আসছেন কে? বিজয়গুপ্ত। তিনজন সম্পর্কে আমরা শর্টে ইনফরমেশন গুলো দেখে নেব। বিজয়গুপ্ত। বিজয়গুপ্তকে কি বলা হচ্ছে? বৈদ্য কবি। তার সময়কাল কোন সময় পাচ্ছি আমরা? পঞ্চদশ শতক, তাই না? পঞ্চদশ শতকের মাঝামাঝি। আর কি পাচ্ছি? তার জন্মস্থান কোথায়? বরিশাল। বরিশাল। বরিশালের কোথায়? জায়গার নাম ফুল্লশ্রী, তাই না? ফুল্লশ্রী, যার বর্তমান নাম কি? গৈলা, তাই তো? তার পিতামাতার নাম কি পাচ্ছি? মনে আছে? পিতা সনাতন, সনাতন। রুক্মিণী, একদম। তার পিতা সনাতন এবং মাতা রুক্মিণী। আচ্ছা, তার গ্রন্থ প্রকাশিত হচ্ছে কোথা থেকে? গ্রন্থ প্রকাশ কোথা থেকে হচ্ছে? কলকাতা বিশ্ববিদ্যালয়। বরিশাল থেকে। প্রথম শ্রীরামপুর। না, ভুল হচ্ছে। শ্রীরামপুর থেকে প্রকাশিত হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দের। বিজয়গুপ্তের গ্রন্থ প্রকাশিত হচ্ছে বরিশাল থেকে প্রথম 1303 বঙ্গাব্দে। ম্যাম এটা খ্রিস্টাব্দ বলে দাঁড়াবে কত ম্যাম? 1896। হ্যাঁ, 593 যোগ করতে হবে। আচ্ছা, এরপর আসছে হলো বিজয়গুপ্তের যে মনসা মঙ্গল, তার যে আমরা সন্তারিখ পাচ্ছি, ওই যে বিভিন্ন যে শ্লোক গুলো পাচ্ছি, ওর মধ্যে সব থেকে প্রতিষ্ঠিত যে শ্লোক, সেটি আমরা কোনটি পাচ্ছি? ঋতু শশী বেদ শশী পরিমিত শক, তাই না? তাহলে ঋতু শশী বেদ শশী আমরা আমাদের উল্টো দিক থেকে লিখতে হবে। ঋতু হচ্ছে 6, শশী বেদ শশী, তাহলে এর সাথে যোগ 78 করলে হচ্ছে কত? 1494। তাহলে এটা হচ্ছে রচনাকাল। আর এই গ্রন্থ কোথায় রাখা আছে? এর পুঁথি রাখা আছে কোথায়? পুঁথি রাখা আছে কলকাতাতে। শুধু 78 কার সাথে যোগ হয়? শকাব্দ থাকলে, তাই তো? শকাব্দ থাকলে 78 যোগ হয়, হ্যাঁ। আর বঙ্গাব্দ থাকলে হচ্ছে 593। কলকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা পেলাম বিজয়গুপ্ত সম্পর্কে তথ্য। আরো একটা বিষয় আমরা জানবো, মনসা মঙ্গলের আদি কবি বলতে পারবে কেউ? কানাহরি দত্ত। কানাহরি দত্ত, একদম ঠিক। কানাহরি দত্ত। মনে রাখার একটা উপায় বলি, দেবী মনসাকে বলা হয় কানী। দেবী মনসাকে বলা হয় কানী, সেখান থেকে কানাহরি দত্ত আদি কবি। আচ্ছা, যাই হোক, কানাহরি দত্ত হচ্ছেন আদি কবি। এই হচ্ছে গেল বিজয়গুপ্ত সম্পর্কিত তথ্য। এবার চলে আসছি কেতকাদাস ক্ষেমানন্দ। কেতকাদাস। কেতকাদাস কেন বলা হচ্ছে বলো দেখি? কেয়া পাতার জন্ম মনসার, ওর জন্য ওর দাস হচ্ছে, তাই ওর নাম কেতকাদাস। কেতকা অর্থাৎ কেয়া পাতায় জন্ম, তাই দেবী মনসাকে কেতকা বলা হচ্ছে, আর দেবী মনসার দাস হিসাবে কেতকাদাস। কেতকাদাস বলা হচ্ছে, মানে অনুমান করা হচ্ছে যে ক্ষেমানন্দ তার নাম এবং কেতকাদাস উপাধি। আচ্ছা, কেতকাদাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল কাব্যটির নাম কি? কে বলতে পারবে দেখি?
জগতী মঙ্গল। জগতী বিজয়গুপ্তের মনসা মঙ্গলের গ্রন্থটির নাম কি? পদ্মপুরাণ। পদ্মপুরাণ। পদ্মাপুরাণ। পদ্মাপুরাণ, ঠিক আছে। বিজয়গুপ্তের পদ্মাপুরাণ, কেতকাদাসের জগতী মঙ্গল। আচ্ছা, নেক্সট, সময়কাল, কেতকাদাসের সময়কাল। সপ্তদশ শতাব্দী। সপ্তদশ শতকের মাঝামাঝি, তাই না? মাঝামাঝি। আর কি পাচ্ছি? তার জন্মস্থান কোথায়? বর্ধমান জেলার কাটরা। বর্ধমানের কাটরা। আর তার পিতার নাম? পিতার নামই পাচ্ছি আমরা, মাতা পাচ্ছি না। পিতার নাম কি? শঙ্কর। শঙ্কর মণ্ডল। প্রকাশিত হচ্ছে গ্রন্থটি সর্বপ্রথম মুদ্রিত হচ্ছে কোথা থেকে? শ্রীরামপুর মিশন। প্রথম মুদ্রণ কত সালে? 1844। 1844, যেটি বাংলায় হচ্ছে 1251 অব্দ। পরে গিয়ে কোথা থেকে প্রকাশিত হচ্ছে? পরে প্রকাশিত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর লিখছি না, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, তার সময় আমরা যে যে রাজার নাম পাচ্ছি বা যে যে নৃপতির নাম পাচ্ছি, প্রথমত পাচ্ছি কে? সেলিমাবাদের বাড়া খাঁ, তাই না? সেলিমাবাদ। আর দ্বিতীয় পাচ্ছি আরেকজনের নাম, তা হচ্ছে ভারমল্ল। আর বিজয়গুপ্তের সময় কার নাম পেয়েছিলাম বলো দেখি? হোসেন শাহ। হোসেন শাহ। তাহলে এই গেল কেতকাদাস। আর একজন সম্পর্কে আমরা জানবো, একটু জাস্ট রিমাইন্ডার দিয়ে নেব। আচ্ছা, আরো একটা ব্যাপার, কেতকাদাস কিন্তু জাতিতে কায়স্থ ছিলেন। জাতিতে ছিলেন কায়স্থ। যেমন বিজয়গুপ্ত বৈদ্য ছিলেন, বৈদ্য কবি বলা হচ্ছে, কেতকাদাস ছিলেন কায়স্থ। ঠিক আছে, নেক্সট চলে আসছে মুকুন্দরাম। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। আচ্ছা, আমি একটা জিনিস কিন্তু বাদ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে শ্লোক। যে শ্লোকটা মূলত সব থেকে বেশি গ্রাহ্য, অন্তত প্রতিটা মনে রাখতে পারলে খুবই ভালো, কিন্তু অন্তত যে শ্লোকটা সর্বজনগ্রাহ্য হচ্ছে সেটি অন্তত মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, মুকুন্দরাম। মুকুন্দরামের গ্রন্থের নাম, চণ্ডীমঙ্গল কাব্যের নাম কি বলো দেখি, কে বলতে পারবে? পারবে কেউ? অভয়ামঙ্গল। অভয়ামঙ্গল, ঠিক, অভয়ামঙ্গল। অভয়ামঙ্গল। তার সময়কাল? সময়কাল কি পাচ্ছি আমরা? ষোড়শ শতক। ষোড়শ শতকের শেষার্ধ, তাই তো? শেষার্ধ। আচ্ছা, তার পিতা মাতার নাম কি কি পাচ্ছি? পিতা হচ্ছেন হৃদয় মিশ্র, মাতা হচ্ছেন দৈবকী। পিতা মাতা হৃদয় মিশ্র এবং দৈবকী। তার জায়গা কোথায় জন্মগ্রহণ করছেন? কোথায়? বর্ধমান জেলা। বর্ধমানের দামুন্না, একদম খুব ইম্পর্টেন্ট এই নামটা, মানে খুব বিখ্যাত নামটা, বর্ধমানের দামুন্না। তিনি আশ্রয় গ্রহণ করছেন কার কাছে? বর্ধমান থেকে চলে আসার পর বাঁকুড়া রায়। বাঁকুড়া রায় তার পুত্রের গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত হচ্ছেন, তাই না? পুত্রের নাম রঘুনাথ রায়। রঘুনাথ রায়। রঘুনাথ রায়।
এছাড়াও আর কিছু মনে পড়ছে? আর কি পেয়েছিলাম? আর এমন কোনো তথ্য? আচ্ছা, মোটামুটি আমরা যে একটা সাল পাচ্ছি সেটাকে ধরে নেওয়া হচ্ছে যে 1499 শকাব্দ। মোটামুটি একটা 1499 শকাব্দ ধরে নেওয়া হচ্ছে। সেই হিসাবে ধরলে আমরা খ্রিস্টাব্দ পাচ্ছি 1577 খ্রিস্টাব্দ। ম্যাম কবি পদবী কি ছিল? মুকুন্দরাম চক্রবর্তী। না, কৌলিক পদবী, কৌলিক। মিশ্র ছিল অন্য কিছু? কৌলিক উপাধি দেখতে হবে, ঠিক আছে? নোটসটাতে দেখো লেখা আছে কিনা। নোটসটাতে তো অনেক ইনফরমেশন আছে, আমি তো সমস্ত কিছু এখানে দেখাইনি। ওটা একটু চেক করে নিও নোটসে। আচ্ছা, এই হচ্ছে আমরা টোটাল ইনফরমেশন পাচ্ছি। হ্যাঁ বলো। ওটা মিশ্রই হবে। আচ্ছা, মিশ্র হবে, ঠিক আছে। তাহলে কৌলিক উপাধি পাচ্ছি এখানে আমরা। কৌলিক উপাধি কি মিশ্র। তাহলে এই হচ্ছে মুকুন্দরাম সম্পর্কিত তথ্য। আর চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হিসাবে কি আমরা কারোর নাম পাচ্ছি? মানিক দত্ত। মনুর ভট্ট। মানিক দত্ত, সরি মানিক দত্ত। আদি কবি হচ্ছে মানিক দত্ত। এইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? যার সম্পর্কে পড়বো সেটা তো ঠিক আছে, কিন্তু এই এই যে আদি কবিকে বা সব থেকে বিখ্যাত কে, এইগুলো একটু মনে রাখার দরকার। এই হচ্ছে তাহলে তিনজন সম্পর্কিত তথ্য। এবার তোমরা নোটসটা পড়বে, আর নেক্সট দিন যে ক্লাস আছে তাহলে সেই টপিকের ক্লাস হবে নেক্সট দিন। আর পড়া কিন্তু ধরবো, ঠিক আছে? ঠিক আছে যে ম্যাম। টপিকটা পড়া হয়েছে পড়া ধরবো। আচ্ছা, কেউ কিছু মেসেজ করেছো? ম্যাম এসএলএসটি তে কবিদের বাবা মায়ের নাম কি পড়ে ম্যাম? জাস্ট একটু জেনে রাখা, ঠিক আছে? পড়বে না এটা তো বলতে পারি না, কিন্তু একটু মনে রাখা ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ, কবি সম্পর্কে তথ্য তো অনেকগুলো আছে, সবগুলো কি মনে রাখা প্রয়োজন, না আপনি নোটে যেগুলো দিয়েছেন শুধু সেইগুলোই? কবির সম্পর্কিত দেখো নোটসটাতে অনেক ডিটেলসে লেখা আছে, ঠিক আছে? আমি যেগুলো বললাম সেগুলো একেবারেই যেগুলো মানে মানে কবির নামের সাথে সাথেই যেগুলো উঠে আসে, যে সমস্ত তথ্যগুলো, যে একজনকে আমরা কি হিসাবে চিনি সেই হিসাবে আমরা যে যে তথ্যগুলো একেবারে পেয়ে যাই, সেইগুলো আমি ছোট করে জাস্ট করলাম। এবার এছাড়াও যে ইনফরমেশন গুলো আছে যতটা পারবে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এবার ধরো পারছো না মনে রাখতে, সেখানে তো কিছু করার নেই। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর নেক্সট দিন ক্লাসে আবারও বলছি, নেক্সট দিন ক্লাসে কিন্তু পড়া ধরবো, অবশ্যই পড়বে প্রত্যেকে। আর ঠিক আছে, চলো এই পর্যন্ত থাক। তোমাদের নেক্সট ক্লাস মনে হয় স্যারের আছে সোমবার দিন, তাই তো? ম্যাম বলো। যেটা মুকুন্দরাম কৌলিক পদ্ধতি বললাম, মানে আমি দুটো বই দুরকম পেয়েছি, এক জায়গায় পেয়েছি মিশ্র আর এক জায়গায় পেয়েছি চক্রবর্তী। এটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা একটু দেখতে হবে। চক্রবর্তী তো তার মানে মানে কি বলবো, চক্রবর্তী তার টাইটেল আর কি, ঠিক আছে? নামের সাথেই চলে আসছে যে কিন্তু যেমন আমরা অন্যান্য রাইটারের ক্ষেত্রে পাই যে তার নাম দেওয়া আছে মুখোপাধ্যায়, কিন্তু কৌলিক পদবী ছিল তার অন্য কোনো একটা কিছু কৌলিক পদবী ছিল। কৌলিক পদবী এই হিসাবে চক্রবর্তী তো আমরা তার নাম হিসাবেই পাচ্ছি, মিশ্র হচ্ছে তাহলে কৌলিক পদবী হবে, ঠিক আছে? এবার ধরো পরীক্ষাতে তোমাকে এমন অপশন দিল, অপশনে তোমাকে হয় চক্রবর্তী থাকবে নয় মিশ্র থাকবে, যদি দেখো দুটোই আছে তাহলে মিশ্র হবে, ঠিক আছে? ঠিক আছে, চলো গুড নাইট। হ্যাঁ, প্রত্যেককে গুড নাইট, পড়াশোনা করো সবাই, চলো টাটা।